বাটারফ্লাই, দেখে হাঁটবে তো। আয়ানের কথায় উপরের দিকে চোখ মেলে চাইলো মেয়েটা। ওর শরীর কাঁপছে, তবুও কোনো মতে সজা হয়ে দাঁড়িয়ে এখন। কিন্তু কিছু বলার আগেই লোকটা ছুটে গেল ওর জুতো আনতে। ফিরে এসে হাঁটু গেড়ে বসলো সামনে। আলতো হাতে ফর্সা পাটা তালুতে তুলে অন্য হাত দিয়ে পরিয়ে দিল সেটা। পরপর ওর দিকে তাকিয়ে বলল, এভাবে যতবার তোমার পা থেকে জুতা খুলে যাবে, ততবার পরে দেওয়ার দায়িত্ব আমার। তোমার জীবনের হারানো সবখানি সুখ কুড়িয়ে আনার দায়িত্ব আমার, আজ থেকে শুরু করে আজীবন। থামলো আয়ান। ঢোক গিলল যারার উত্তাল সমুদ্রের মতো চোখে চেয়ে বলল, একটা পারমিশন দেবে বাটারফ্লাই? যারা স্তব্ধ বাকরুদ্ধের ন্যায় শুধু তাকিয়ে রইল আয়ানের দিকে। আজ ওর মন খারাপের কারণ ছিল এই মানুষটা। ভেবেছিল বোধহয় এড়িয়ে চলছে ওকে, কিন্তু আসলেই কি আমরা নিজে নিজে যা ভাবি সেটা সত্যি হয়? সবসময় হয় না তো। যারারও হয়নি। এখন যে আয়ান ওর সামনে হাঁটু গেড়ে বসা, এটাও যেন বিশ্বাস হচ্ছে না ওর। এত সহজে সুখের ঠিকানা কখনো কি ও পেয়েছে? সবটা কেমন অলৌকিক ঠেকছে না নিজের কাছে। তখনই আয়ান ওর হাতখানা লুফে নিল নিজের হাতের মুঠোয়। টেনে এনে চেপে ধরল বুকের বাঁ পাশটাতে। বলল, তোমাকে শেষ নিঃশ্বাস অবধি এখানটায় রাখতে চাই। বলো, দেবে পারমিশন? তড়িৎ হাত ছড়িয়ে নিল যারা। বুকে গুজে দাঁড়ালো জিজ্ঞাসু দৃষ্টিতে। শুধালো, তার আগে বলুন, সারাদিন আপনি কোথায় ছিলেন? কাল রাত থেকে পালিয়ে কেন বেরিয়েছেন আমার থেকে? মুখখানা যেন দপ করে নিভে গেল মানুষটার। ভারী পা দুটো টেনে টুনে উঠে দাঁড়ালো কোনো মতে। মিনমিন করে বলল, আমি আসলে একটা মিথ্যে বলেছিলাম তোমায়। কথাগুলো শুনে বুকে কিছু একটা হলো যারা। শুকনো ঢোক গিল ও। আয়ান আহত মুখে কাঠগড়ায় দাঁড়ানো আসামির মতো করে বলে গেল, আসলে আমার তেমন কিছুই হয়নি। গতকাল রাতে ডক্টর নিয়ে মিথ্যে বলেছিলাম, যাতে তুমি একটু নরম হও আমার প্রতি। ততক্ষণে যারার চোখ কপালে, কণ্ঠে অবিশ্বাসও। তার স্বরে বলে উঠল, কি? রাতে ঘুমের ঘরে খুব বিশ্রীভাবে হাত পা ছড়ানোর অভ্যাস আরশি। তার উপর আজ পাশে শুয়েছে শেহজাদ। বলির পাঠা হতে আর আটকায় কে তাকে? প্রথমে গালে এসে লাগলো ওর পায়ের আঙ্গুল। যেন পা দিয়ে মানুষটার গাল চুলকে দেওয়ার দায়িত্ব পেয়েছে আরশি। ঘুমের মধ্যেই সূচক শব্দ করে উঠল শেহজাদ। হাত দিয়ে প্রথমবার পাটা সরালো, পরপর আবার তা এসে পড়ল মুখের উপর। তৎক্ষণাৎ চোখ মেলে চাইল লোকটা। একরাশ বিরক্ত নিয়ে উঠে বসতেই দেখলো আরশি তার পায়ের কাছে। শেহজাদকে জাগিয়ে মহারানী দিব্যি নিজের ঘুমের রাজ্যে ব্যস্ত। গায়ের ডুবেরটা বিছানার এক পাশে এলোমেলো হওয়া, প্লাজোটা উঠে আছে হাঁটুর উপরে। কেমন বেঘুরে ঘুমাচ্ছে মেয়েটা। শেহজাদের ভাঁজ করা কপাল টান টান হলো মুহূর্তেই। নিষ্পাপ মুখখানা দেখতে চাইলো আর একটু পরোক্ষ করে। ঝুঁকে আসতেই আরশির দেহহীন ফর্সা অরুর লাল তিলটা চোখ আটকে গেল ওর। ধক করে উঠল বুকের ভেতর। গলার এডাম অ্যাপেলটা ওঠানামা করলো তৃষ্ণায়। পরপরই মনে হলো না, পানি নয়, এর তৃষ্ণা অন্য কিছু। অন্য কিছু চাইছে ওর মন। পুরো অ্যাপার্টমেন্ট জুড়ে সেন্ট্রাল হিটার থাকাতে শীত তেমন অনুভব হয় না। তাতেই কি এত অসহ্য গরম? নিঃশ্বাসের ভারে ওঠানামা করছে বুক। অবাধ্য অনুভূতিগুলো মাথাচাড়া দিচ্ছে শেহজাদের। তৃষ্ণা মেটাতে ঢোক গিল মানুষটা। পরপর গভীর চুমু বসালো সেই তিলের উপর। কণ্ঠ খাদে নামিয়ে আওড়ালো, Sleeping next to you was the worst idea. Now, look at me. How helpless I am. আপনাকে ভালো মানুষ ভেবেছিলাম, আমি বিশ্বাস করেছিলাম। আপনার কথা ভেবে বিয়ে পর্যন্ত করতে রাজি হয়ে গেলাম 2 দিনের পরিচয়ে। অথচ সেই বিশ্বাসের এই মূল্য দিলেন আপনি। আহত মুখে দাঁড়িয়ে আয়ান। যারার কথার প্রত্যুত্তরে দেওয়ার মতো শব্দ ফুরিয়েছে যেন। তাকানোর সাহসটুকু পর্যন্ত পাচ্ছে না ও। ফোঁস করে শ্বাস ফেললো মেয়েটা। পরপর বলল, এখন আমি আপনাকে একটা সাজেশন দিই। এবারটায় চাইলো আয়ান ওর দিকে। চোখগুলো ফুলে লাল। কেঁদেছে ভীষণ। কেন কাঁদলো? যারা বকেছে বলে? মেয়েটা গড়ল না তাতে। খ্যাক করে বলে উঠল, এবার থেকে অন্য কাউকে মিথ্যে বলে সিম্পেথি আদায় করার আগে 2 বার ভেবে নেবেন আয়ান হান্টার। সবাই কিন্তু যারা নয় যে এমনি এমনি আপনাকে ছেড়ে দেবে। অনুতাপে গলা ধরে আসলো আয়ানের। 2 কদম এগিয়ে আসলো যারার হাতটা ধরতে, কিন্তু অমনি পিছিয়ে গেল মেয়েটা। বরফ ঢাকার রাস্তায় তাকিয়ে বলল, একদম কাছে আসবেন না আমার। রাগের মাথায় কি করতে কি করে ফেলবো ঠিক নেই। জানের পরোয়া করে হলেও দূরে থাকুন আমার থেকে।
থেমে গেল মানুষটা। যারা ততক্ষণে হাঁটা শুরু করেছে উল্টো ঘুরে। আয়ান ডাকতে চাইল মেয়েটাকে, গলা ছেড়ে চিৎকার করে কাঁদলে বোধহয় হালকা লাগতো বুকটা, কিন্তু পারল না ও। অমনি হাঁটু ভেঙে এলো ওর। বরফের উপর ধপ করে বসে পড়ল আয়ান। বুকের বাঁ পাশে ভেঙে চুরে যাচ্ছে কিছু একটা। নিঃশ্বাস নিতেও কষ্ট হলো ভীষণ। ছোটবেলা থেকেই বেশি কাঁদলে শ্বাসকষ্ট শুরু হতো ওর, তাই মা মারতো না, বাবা বকতো না। যদি ছেলে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে যায়, আজ অনেকগুলো বছর হলো এমন করে ভাবে না কেউ ওর জন্য। যারা ভাবতো তারাই যে আর নেই এই পৃথিবীতে। আর যাকে আঁকড়ে ধরে বাকিটা জীবন পার করবে ভেবেছিল, সেও যে ভুল বুঝে অনেকটা দূরে চলে গেল। এসব ভাবতে ভাবতেই বরফের উপরে শরীরটা হেলে পড়ল ওর। চোখ দুটো বোঝার আগেই শুধু দেখলো একটা মেয়ে ছুটে আসছে কাছে। নিঃশ্বাস পড়ছে না হয়তো ওর, কিন্তু ইন্দ্রিয়গুলো বলছে যারা এসেছে। উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে। তবে কি সেও একটু হলেও চিন্তা করে আয়ানের জন্য? অনেকগুলো বছর আগে যেমনটা ওর মা করত। চাঁদের মতো উন্মুক্ত অরুর থেকে ধ্যান সরছে না শেহজাদের। মন বলছে বেপরোয়াভাবে ছুঁয়ে দিতে ঘুমন্ত নারীখানা, কিন্তু মস্তিষ্ক বলছে অন্য কথা। আরশির করা অভিযোগের ঊর্ধ্বে গিয়ে মনকে প্রশ্রয় দিলে যদি ভুল বুঝে মেয়েটা, অভিমান অভিনয়ের পাল্লাটা যদি আরো ভারী হয়ে উঠে ওদের মধ্যে। কিন্তু সমস্ত হিসেব নিকেশ ভুলে আজ যে বেহেয়া হওয়ার পায়তারায় বেইমানি মনটা। জানালার কাজ ভেদ করে আসা নরম আলোয় ডানা মেলতে চাইছে নিষিদ্ধ ইচ্ছারা। শেহজাদের তেজটা মেটেনি এখনো। শুকনো ঢোকের সাথে এডাম অ্যাপেলটা উঠানামা করলো কেবল। আস্তে ধীরে বিভর্ষ দেহটার ভর ছেড়ে দিল আরশির ছোট শরীরের উপর। এতে ব্রিলিয়ান্ট মানুষটার মস্তিষ্ক শূন্যের গোট দাঁড়ায় এখন। কোনো কিছু আর কাজ করছে না সেখানে। কিন্তু যে শেহজাদ আরশির চোখের রকচটা রাগী গম্ভীর, সেই শেহজাদের এই রূপের সামনে যে বড্ড লাজুক ওর প্রতিপক্ষ। এসব কিন্তু একদম মানাচ্ছে না তোমাকে প্রফেসর। কোথায় গেল তোমার রুলস অ্যান্ড রেগুলেশন? নিজের পুরনো সত্তাটাকে এত সহজে ভুলে বসলে ওই একরত্তি মেয়ের কাছে? মানুষটার মনে হলো কানের কাছে প্রহসনের সুরে কথাগুলো বলল কোনো এক সত্তা, যে সত্তাটি যান্ত্রিক। হাসতে ভুলে গেছে সেই 18 বছর আগে। নিজের বোনের হারিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে চেয়েছে আরশিকে বিয়ে করে। অবহেলা করেছে দিনের পর দিন। সেই সত্তার খোলস ভেঙে বেরোতে কি আদৌ পারবে ও কখনো? শেহজাদের ভারে নড়ে চড়ে উঠল আরশির ফর্সা কপালে ভাঁজ পড়ল। বন্ধ চোখের উপরের ভ্রুজোড়া এক হতেই সোজা হয়ে বসলো শেহজাদ। অমনি মেয়েটারও নড়াচড়া বন্ধ হলো, তলিয়ে গেল শুধু নিদ্রায়। তবে ঘুমের ঘোরেই বিড়বিড় করে বলল, চুপচাপ থাকি বলে একবারে মাথায় পেয়ে বসেছিস, তাই না? তোর মতো 100টা জাম্বুমানের লিডার আমি। আয়, কত ভাব দেখাবি, আয়। ঠোঁট কামড়ে হাসলো শেহজাদ। আরশির কপালের উপর পড়ে থাকা চুলগুলো আঙ্গুল দিয়ে ঠেলে কানের পিছনে নিল। অধর ছোয়ালো কপালের মাঝখানটায়। পরপর আলগোছে বুকে তুলে নিল ওকে। মেয়েটাকে বালিশে শুইয়ে ওর পাশে বসলো। আজ রাতে আর ঘুম হবে না বলে মনে হয় না ওর। কি করবে তাহলে? আরশিকে দেখে দেখে পার করবে রাতটা। তখনই প্রেমিক প্রেমিক ভাবটা লুফে নিল প্রফেসরের মন। বউকে দেখে রাত পার করার মতো এমন সুযোগ মিস করা তো প্রশ্নই ওঠে না। সকাল হতে দেরি নেই। ভোরের আলোয় তুষার গলতে শুরু করেছে রাতের গা বেয়ে। আয়ানও চোখ মেলেছে কেবল। শ্বাসের গতিও এখন অনেকটা শিথিল, কিন্তু যখনই উঠে বসতে যাবে তখনই ভার লাগলো হাতের ওপরটায়। সেখানে যে মাথা দিয়ে ঘুমিয়ে আছে কেউ একজন। মনে পড়ল রাতের কথা। ওইটুকু মেয়ে নিজের কাঁধে আয়ানের সবটুকু ভার ফেলে কিভাবে নিয়ে এসেছিল বাসায়। ভাগ্যিস একটু হলেও জ্ঞান ছিল তখন ওর। আয়ান আর ডাকলো না। সারা রাত নিশ্চয় চিন্তায় ঘুম হয়নি যারার, তাই তো বেঘরে ঘুমাচ্ছে এখন। তখনই তার স্বরে বেজে উঠল আয়ানের মুঠোফোন। ফোনের শব্দে ঘুম ভাঙল যারারও। ও উঠতেই ফের চোখ বুজে ফেলল আয়ান। সুস্থ হয়ে গেছে দেখলে যদি আবারও ছেড়ে যাওয়ার কথা বলে মেয়েটা। উঠেই একবার ফোনের দিকে তাকিয়ে আরেকবার আয়ানের দিকে তাকালো যারা। কপালে হাত রেখে তাপমাত্রা দেখলো। বুঝলো ডক্টরকে এখন আর ফোন করতে হবে না। যদিও বাসায় আনার পরপরই ডক্টর একটা সাবিউটামর ইঞ্জেকশন করে দিয়েছিল আয়ানকে শ্বাসকষ্ট হচ্ছিল বলে। এখন শুধু একটু চোখে চোখে রাখতে হবে।
যারা স্বস্তির শ্বাস ফেলল। উঠে দাঁড়াতে নিলেই কানে আসলো আয়ানের কণ্ঠ। আই এম সরি বাটারফ্লাই। মায়া হলো ভীষণ মেয়েটার, আস্তে করে জিজ্ঞেস করলো। এখন কেমন লাগছে? এবার উঠে বসলো আয়ানও, কণ্ঠে অনুতাপে জড়ানো, গলায় মুখ গুজে বলল। যতক্ষণ না পর্যন্ত তুমি ক্ষমা করবে ততক্ষণ পর্যন্ত ভালো লাগবে না। যারা থামলো কিছুক্ষণের জন্য, পরপর জিজ্ঞেস করলো। আপনার কি এমন আগেও হয়েছে? আপনার ফ্যামিলি জানে আপনি যে এতটা অসুস্থ? মানুষটা হাসলো নিচের দিকে তাকিয়ে। আগেও হয়েছে কিনা, হ্যাঁ অনেকবারই হয়েছে। আর মমদের তো আমি ছোট থাকতেই অ্যাক্সিডেন্টে মারা যান, তাই আপাতত ফ্যামিলি বলতে কিছু নেই আমার, তাই জানানোর প্রয়োজনও বোধ করিনি কাউকে। আয়ানের চোখ চিকচিক করে উঠল পানিতে। যারা বুঝে এই কষ্টটা, মা বাবা না থাকার কষ্ট ওর থেকে ভালো আর কেউই জানে না হয়তো। আজ আর বের হবেন না প্লিজ, রেস্ট নিন বাসায় বসে। মানুষটা মাথা তুলল, দুদিকে ঘাড় নাড়িয়ে বলল। না না, কাজ যেহেতু আছে বাইরে তো যেতেই হবে, তাছাড়া একা একা বাসায় বসে থাকলে বোর হব। মেয়েটার চোখ মুখ জুড়ে দোটানা, তবুও যেন হুট করে বলে ফেলল। চিন্তা নেই, আমিও বাসায় থাকবো আপনার সাথে আজকে। কিচেন ক্যাবিনেটের সামনে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আসি, পরনের রাতের মেকি মাউস আঁকা টি শার্ট আর প্লাজো, যেটার ফাঁক ফোকর দিয়ে বেখেয়ালি উকি মারছে কিশোরীর ফর্সা গতর। ফোঁস করে শ্বাস ফেললো আসি। সাইজে ছোট হওয়ায় অন্যতম ঝামেলা এই উঁচু উঁচু ক্যাবিনেটগুলো। কোনো কিছু নামাতে গেলেই শেহজাদকে ডেকে আনা ছাড়া উপায় থাকে না ওর। শেষমেশে কর্নফ্লাওয়ারের বয়ামটা নামাতে দু পায়ের আঙ্গুলে ভর দিল মেয়েটা। উঁচু হয়ে দাঁড়াতেই ভেবেছিল নামিয়ে ফেলবে, কিন্তু হলো না। তখনই পেছন থেকে ওর কোমর জড়িয়ে ধরল একজোড়া শক্ত হাত। হকচকালো আরশি, কিছু বলে ওঠার আগেই সেই হাত জোড়া শূন্যে তুলল ওকে। আরশি ক্যাবিনেটের উপর হতে বয়ানটা নিতেই পরপর নামিয়ে ফেলল ওকে শেহজাদ। আরশির চোখ দুটো বিস্ময়ে ফুটবল, ঠোঁট জোড়া কিঞ্চিত ফাঁক হয়ে আছে মানুষটাকে দেখে। কালো ভেস্ট আর সাদা শার্টে শেহজাদের মুখবয় নিরেট, গম্ভীর কণ্ঠে আওড়ালো। ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি গাড়িতে এসো, বেশি দেরি করলে পরে কিন্তু ট্রেন পাবে না। আরশির চোয়াল বিস্ময়ে ঝুলে আছে তখনও, কোমরের দুপাশে জ্বলছে ভীষণ। গাড়ির চাবি আর ব্লেজারটা হাতে নিয়ে বেরিয়ে যাওয়ার আগে সেদিকে তাকালো একবার লোকটা। আরশিকে ঈষৎ রাঙ্গা গাল দুটোকে পুরোপুরি টমেটো বানাতেই যেন বলে উঠল। সামান্য কোমর ধরতেই যদি লাল হয়ে যাও, অন্য কিছু করলে তো তাকানো যাবে না তোমার দিকে। কথাখানা বলে আর অপেক্ষা করলো না শেহজাদ, ধূপধাপ পা ফেলে বেরিয়ে যেতেই তেতে উঠল আরশি। লোকটার খোঁচা দেওয়া কথার পিঠে ভেঙ্গিয়ে ভেঙ্গিয়ে বলল। অন্য কিছু করলে তো তাকানো যাবে না তোমার দিকে। নিজের চেহারাটা আয়নায় দেখেছে কখনো? পুরো তো জাম্বুবানের ডিউপ ভার্সন, আর আমাকে কিনা আসে খোঁচা মারতে। কত বড় সাহস এই ব্যাটার। প্যান স্টেশনে অপেক্ষা করছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির অনেকগুলো ছেলে মেয়ে। এখান থেকেই অ্যামট্রাক ট্রেনে করে শিকাগো পৌঁছাবে ওরা। প্রায় 15-16 ঘন্টার রাস্তা, তাই সবার প্রস্তুতি সেরকম। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে যেতে এক একজনের উচ্ছ্বাসের শেষ নেই। আরশি এসেছে মাত্র, তবে মনটা খারাপ ভীষণ। যারা শেষ মুহূর্তে প্ল্যান ক্যান্সেল করায় নিজেও আর ক্যাম্পিংয়ে যাওয়ার আগ্রহ পাচ্ছে না ও। ভার্সিটির কয়েকজন প্রফেসর সবার জন্য টিকিট কাটতে ব্যস্ত। শেহজাদও রয়েছে সেখানে, কিন্তু একটু পরপরই চোরা চোখে ভিড়ে ফাঁক ফোকর দিয়ে দেখছে আরশিকে। কালো ওভারকোট আর জিন্সে আজ যেন একটু বেশি কিউট লাগছে মেয়েটাকে। হাসলো ও, কিন্তু হুট করে রেজাকে আরশির কাছে দৌড়ে আসতে দেখে একটু আগের সেই হাসিতে ভাটা পড়ল শেহজাদের। গলার টাইটা এক হাতে ঢিলে করলো নিজেকে শান্ত করার উদ্দেশ্যে। মনে মনে ভাবলো, এই বিটকেল ছেলেটাকে কিছুতেই ট্রেনে ওর বউয়ের পাশে বসতে দেওয়া যাবে না, কিছুতেই না। সম্মানিত যাত্রীবিন্দু, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের অ্যামট্রাক ট্রেনটি পেন স্টেশন থেকে শিকাগো ইউনিয়ন স্টেশনের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে। তাই প্ল্যাটফর্ম নাম্বার 10 থেকে যাত্রীদের ট্রেনে ওঠার জন্য অনুরোধ করা হলো। পশ্চিমা ভাষায় ঘোষণাটি শোনা মাত্রই হুলুস্থুলুস বাঁধল প্ল্যাটফর্মে। ট্রেনের সামনে ভিড় বাড়ল। সেই ভিড় ঠেলে শ্যাম পুরুষের আর আরশির অবধি এসে পৌঁছানো হলো না। চোখের পলকেই হারিয়ে গেল প্রিয় মুখটা। কার্ডবোর্ডের তৈরি কাপে দু হাতে দুটো ক্যারামেল ম্যাকিটো নিয়ে দাঁড়ানো রেজা দীর্ঘশ্বাস ফেলল মন খারাপে। পরপর আমোদ মুখ বাঁকা হেসে ভাবল, এখন কথা বলার সুযোগ হাতছাড়া হলো তো কি হয়েছে?
আর যাই হোক, এতগুলো ঘন্টা তোমার পাশে বসার মতন সুযোগ হাতছাড়া করব না আমি। লাল সাদা রঙের মিশ্রণের ঝকঝকে একটি ট্রেন, সব স্টুডেন্টের সাথে আরশি উঠল সেটায়। কিন্তু পরিপাটি ফ্লোরে পা রাখতেই হুট করে হাতের ব্যাগটা চলে গেল অন্য কারো দখলে। চোর ভেবে ধক করে উঠল আরশির বুক। চকিত সেদিকে তাকাতেই কিশোরীর নজর আটকালো ফ্ল্যাট করা শার্টের হাতা, ভীত মুখখানা সোনাট হলো শটান। লাগেজ রাখার জায়গায় ব্যাগটা রেখে আরশির দিকে দৃষ্টি ফেলল শেহজাদ। সকালের মতো আপনার পার্সোনাল মইটা সার্ভিস দিতে পারছে না বলে মন খারাপ করবেন না মিসেস চার্লি চ্যাপলিন। সার্ভিস না দিতে পারলেও ব্যাগ কিন্তু ঠিকই উঠিয়ে দিয়েছি। ময়ের ব্যাপারটা প্রথমে আরশির মাথার উপর দিয়ে গেলেও আচানক অন্তপেটে ভাসলো শেহজাদের ওর কোমর জড়িয়ে ধরার মুহূর্ত। রক্ত জবার মিছিল বের করলো কপল জুড়ে। লজ্জাটুকু মুখে আসন গড়ার আগে টুপ করে ঢোক গিলল ও। চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, আমি 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 মিসেস চার্লি চ্যাপলিন। আপনি আমার হাইট নিয়ে খোটা দিলেন? তাহলে আপনি নিজে কত ইঞ্চি শুনি? ততক্ষণে শেহজাদের ডাক পড়েছে প্রফেসরদের মাঝে। তাদের জন্য প্রিমিয়াম ক্লাসের সিটের ব্যবস্থা করেছে প্রিন্সিপাল, আর স্টুডেন্টদের জন্য নর্মাল ক্লাস। সেদিকটায় একবার তাকিয়ে ফের আরশির দিকে চাইল ব্যস্ত চোখ দুটো। গিরির মতো গভীর কণ্ঠ খাদে নামালো মুহূর্তেই। আশপাশ পরোক্ষ করে বলল, আমি কত ইঞ্চি সেটা জানার মতো লম্বা হওনি তুমি। আগে লম্বা হও, তারপর বলছি। লজ্জা নয়, আরশির ফর্সা কান লালচে হলো ক্রমশে। সেখানে গিয়ে লালাফ মতো ধোয়া বের করেই উধাও হলো মানুষটা। শেহজাদের হেয়ালি কথাগুলো ঢাকা পড়ল আরশির রাগের তোপে। মুখ খুলে ছোটখাটো বেলুন হতেই অভিমান ক্ষণে ক্ষণে আওড়ালো। নিজে যে ট্রাফিক লাইটের মতো একটু পরপর রং বদলায়, সে বেলায় কিছু না। আর আমি একটু সাইজে ছোট বলে একেবারে মিসেস চার্লি চ্যাপলিন বানিয়ে দিল। তবে এই দুঃখ মেনে নিতে খুব একটা বেগ পেতে হলো না কিশোরীর। ভাগ্য ভালো যে চার্চি আসলেই ওর পছন্দের একটা ক্যারেক্টার। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম সব জায়গায় প্রোফাইল পিকেও এই লোকেশনের ছবি দেওয়া। আর হাইট তো চাইলেও এখন আর 5 ফুটের বেশি বানাতে পারবে না ও। এসব ভাবতে ভাবতেই তরিতের মতো মাথায় এসে বিঁধল অন্য প্রশ্ন। আমার এত সব পার্সোনাল বিষয়ে জাম্বুবানটা জেনে যাচ্ছে কি করে? যারার ক্লান্তি নেই, সকাল থেকে ছুটে ছুটে এটা ওটা করছে। লাইব্রেরি তো আছেই, সাথে ফিনান্সি সাইটেও একটা অ্যাকাউন্ট খুলে ফেলেছে গ্রাফিক ডিজাইনের কাজ করবে বলে। সকালে কোনো রকম একটু খেয়ে ডাইনিং টেবিলে বসেই ল্যাপটপে ডিজাইন করা শুরু করেছে মেয়েটা। খানিক বাদেই পাশের চেয়ার টেনে বসলো আয়ান। মুখ কালো করে তাকালো জারার দিকে। লাইব্রেরির থেকে ছুটি পেয়েছে, ক্যাম্পিংয়ে যাওয়া ক্যান্সেল করেছে। কথায় একটু আয়ানের সাথে বসে গল্প করবে, বর হিসেবে না হোক, বয়ফ্রেন্ড হিসেবে না হোক, বন্ধু হিসেবে না হোক, অন্তত একই ফ্ল্যাটের প্রতিবেশী হিসেবে প্রতিবেশীর থেকে একটু কি চাইতে পারে না আয়ান? জারার দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলল অফিসার। সেই দীর্ঘশ্বাস এক ঝলক মন খারাপ নিয়ে লুটিয়ে পড়ল মেঝেতে। পড়াশোনার ফাঁকে মেয়েটাকে এত কিছু করতে দেখে পারছে না শুধু বলতে, তুমি বসে বসে শুধু একবার হুকুম করেই দেখো না বাটারফ্লাই, তোমার পায়ের সামনে আমি আমার জানটাও এনে হাজির করে দেব। কিন্তু অবাধ্য মুখ ফসকে কথাটা বের হওয়ার আগেই ফুসরত পেল না আজ। তার আগেই ল্যাপটপে হাত চালাতে চালাতে যারা প্রশ্ন ছুড়ল, কিছু চিন্তা করছেন বুঝি? ভাবনায় অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ ফুটে উঠল আয়ানের পুরুষালী গম্ভীর কণ্ঠে। জড়ানো স্বর থেমে থেমে আওড়ালো, হ্যাঁ, না ভাবছিলাম অনেকদিন বিরিয়ানি খাইনি, আজ খেলে কেমন হয় বলো তো। ঠোঁট টিপে ল্যাপটপ বন্ধ করলো মেয়েটা। মুখখানা এমন বানালো যেন বিরিয়ানি ওর সব চাইতে অপছন্দ খাবার। আয়ান ঘাবড়ালো, এই রে, আবার বলে বসবে না তো? আপনি একাই খান আপনার বিরিয়ানি। কিন্তু ও যে যারার সাথে লাঞ্চ করবে বলে ঠিক করে রেখেছে, সেটার কি হবে এবার? তখনই মানুষটাকে অবাক করে দিল ওই পাতলা ওষ্ঠপুট। এ কান ও কান জুড়ে হেসে বলল, আজকের বিরিয়ানিটা আমি রান্না করি, আপনি না হয় টেস্ট করেই বলবেন কেমন হয়েছে খেতে। যারার ওই সমুদ্রের মতো চোখের উপরে পড়া আবদার নাকচ করার ক্ষমতা আছে নাকি অফিসারের? তবুও চিন্তা হলো ওর। বিরিয়ানি রান্না তো অনেক ঝামেলা, যারা পারবে একা? কষ্ট হবে না এসব করতে গিয়ে? কণ্ঠে সেই উদ্বেগটুকু না লুকিয়ে বলে উঠল, আমি কাটাকুটি করে দেই তাহলে। যারার এক কথা,
আজকের রান্না আমি করব, মানে আমিই করব। শুধু একটু কাটাকুটি করেও তো বিরিয়ানি ভালো হলে সব ক্রেডিট আপনি নিয়ে যাবেন।